Namaskar, hello, and a very, very, very good evening. আজকে on this special episode of Senko Golden Diamonds শোনা কথা কথা শোনা আমার সাথে এবং আপনাদের সাথে গল্প হবে এমন একজন ব্যক্তিত্বের যাকে দেখে আমরা জাস্ট মুগ্ধ। He is somebody who makes everybody proud. Internationally acclaimed Sarod exponent, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং ভালোবাসার মাসে যেখানে আমাদের সঙ্গীতই হচ্ছে জীবনের দ্য ট্রু লাভ, এই আড্ডা জমবে আমাদের সকলের শ্রদ্ধেয় পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ। তাকেই আমি আজকে ইনভাইট করেছি আমাদের এই শোতে, and I'm extremely honored, delighted to have you with us. আন্তরিক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে আজকের এই স্পেশাল এপিসোডে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর রূপসা নিচ্ছে মানে দ্যাট মাস্ট বি ভেরি স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ দাদা, ইউ হ্যাভ অলওয়েজ বিন সাচ অ্যান ইন্সপিরেশন। আর এই বছরে প্রথম সেভাবে বলতে গেলে দেখা, কিন্তু তাও প্রথম দেখা। 2026 আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলের তরফ থেকে। আর প্রথমেই জানতে চাই, এক কথায় যদি বলতে হয় 2026 থেকে হোয়াট আর ইউ এক্সপেক্টিং, হোয়াট উড ইট বি? সবার আগে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আর যারা দেখছেন, তোমাকে, সেনকো গোল্ডের সকলকে, সেনকো গোল্ডের সকলেই আমার খুবই কাছের, আলাদা করে বিভিন্নভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন। 2026 সবসময় মনে হয় যে গত বছরে যে কাজটা করেছি সেই কাজ থেকে যদি আরেকটু বেটার করতে পারি এবং মানুষের জন্য যদি কিছু করতে পারি, সেইটা তো একটা থাকবেই। এবং আজকের পৃথিবীটা ভীষণ প্রেমহীনতায় ভুগছে। এত ভালোবাসার অভাব, এত হানাহানি, এত মানসিক যুদ্ধ, সব রকম মিশিয়ে এত রকম স্ট্রাগলে যাচ্ছে। তার মধ্যেও যেন আমরা অনেক ভালোভাবে আমাদের নিজেদের মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসা নিয়ে এই বছরের আমার মনে হয় সকলের এই রেজলিউশনটা হওয়া উচিত যে আগের বছর যেরকম ছিলাম তার থেকে অনেক অনেক ভালোভাবে আমরা বিভিন্ন দিক দিয়ে, যাকে বলে সত্য, শিব, সুন্দর, এই যে তিনটে জিনিস নিয়ে যে আমাদের জীবনের সব থেকে আনন্দের সময়, সেই সময়ের যদি প্রত্যেকের মধ্যে কিছু কিছু করে ভাগ পেতে পারি, এর থেকে আনন্দের আর কিছু হয় না। আর আমাকে একজন বলেছিলেন যে তুমি কি মনে করো যে কিভাবে পৃথিবীকে বদলানো যায়? তো আমার হাতে তো একটাই জিনিস, অস্ত্র আছে, সেটা হচ্ছে সঙ্গীত। এবং সঙ্গীত হচ্ছে এমন একটি সঙ্গীতের ভাষা যার কোনো সীমানা নেই, বিয়ন্ড ব্যারিয়ার। এবং ইন্টারন্যাশনালি আমি কাজ করে দেখেছি যে আমরা যেহেতু যন্ত্র সঙ্গীতে আছি, সেই জন্য তার ভাষার দরকার হয় না, কিন্তু মানুষের ভাব, ইমোশনস, সেটা বুঝে এবং সেইটা মানুষের কাছে যাতে আরো বেশি করে পৌঁছায়। ভারতীয় রাগ সঙ্গীতের যে সারা পৃথিবীর যে গ্রহণযোগ্যতা হয়েছে, সেটা কিন্তু এই জন্যই হয়েছে। আমাদের ইন্ডিয়ান স্পিরিচুয়ালিজম, ইন্ডিয়ান মিউজিক, তাতে তাদের থ্রু দিয়ে ভালোবেসে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা পেয়ে এই জগতেও আমাদের ভারতীয় সঙ্গীতের দ্বারা এতটা আমরা মানুষের কাছ থেকে আশা করেছি যে যা তার থেকে বেশি পেয়েছি। সেটা যেন আরো বেশি করে পেতে পারি 2026-এ এবং আরো ভালো কাজ করতে পারি, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা। তাহলে এক শব্দে আমি যতটুকু বুঝলাম যে এত দীর্ঘ একটা জার্নি, এত উঁচুতে ওঠার পরেও একটা শব্দ মনে হয় ইমপ্রুভমেন্ট। এখনো তোমার ইচ্ছে, তোমারও মনে হয় তুমি আরো বেটার কাজ করবে, কারণ ইউ আর সামবডি, আই অলওয়েজ ফিল you have a child in you who is so eager to learn and win the world, which you're already doing, and সব রকম accolades তোমার আছে। তো এই যে ভালোবাসার মাসে কথা হচ্ছে, আর ভালোবাসার নিয়ে একটু কথা হোক। জীবনে কখন প্রথম you realize there is something called Valentine's Day? একটু জানবো, আগে ভালোবাসা বা প্রেম কি মনে হতো, এখন বয়সের সাথে সাথে what is your definition? আমাদের সময় ভ্যালেন্টাইন্স ডেটা, আমরা যে এইজ গ্রুপে বিলং করি, সেই সময় ভ্যালেন্টাইন্স ডে হিসেবে অবজার্ভড হয়েছে বা আমরা বুঝতে শিখেছি যখন, তখন অনেকটা পরে। ভালোবাসা সেই অর্থে আমাদের জীবনে যেভাবে ভালোবাসা আসে, প্রত্যেকের জীবনেই যেমন আসে সেইভাবেই এসেছে, অর্থাৎ মানবিক ভালোবাসা। মানবিক ভালোবাসার মধ্যে দুটো সত্তার মধ্যে ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার যে কত রকম রূপ আছে, যেটা আমাদের সব থেকে বেশি করে দেখিয়েছেন রবীন্দ্রনাথ, যে ভালোবাসা শুধু একজন নরনারীর ভালোবাসা নয়, ভালোবাসা
মনুষ্য মানে কি বলবো, মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি, যে কোনো জীবের প্রতি ভালোবাসা, যে কোনো কাজের প্রতি ভালোবাসা, সবকিছু মিলিয়েই কিন্তু এই ভ্যালেন্টাইন্সটা আমার মনে হয় যে আমি একটা কাজ করতে চলেছি, একজন অত্যন্ত বয়স্কা কোনো মহিলা আমাকে খুব হেল্প করলেন, হয়তো সেইটা এমন একটা সম্পর্ক গেল যে ভালোবাসা দিয়ে উনি আমার কাজটা আমি যা করতে পারতাম তার থেকে অনেক বেশি করিয়ে নিতে পারলেন। সেটাই তো আসল আসল ভালোবাসার কাজ। তিনি হয়তো আমার মার বয়সী, আমার মার সঙ্গেও যে সম্পর্ক, মাও তো ভালোবাসা দিয়েই জয় করেছেন আমাকে, আমার মনকে ভালোবাসা দিয়ে আমাকে তৈরি করেছেন। সুতরাং ভ্যালেন্টাইনের বিভিন্ন ফ্রেম অফ এক্সপোজার্স যাকে বলে, সেই ফ্রেম অফ এক্সপোজার্স এক একটা বয়সে এক এক রকম ভাবে এসেছে। তো সেই জন্য মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা, আমার নিজের জীবনে ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে আমাদের সময় তো যৌথ পরিবার ছিল। আমার দাদু ঠাকুমার বিরাট একটা ভূমিকা আছে আমার বড় হওয়ার মধ্যে। আমার ঠাকুরদা আমাকে সব শিখিয়েছেন, খেলাধুলা থেকে পড়াশোনা থেকে গান বাজনা সব। আমার ঠাকুমার কাছেও আমি সেরকম ছিলাম, এত ভালোবাসা পেয়েছি। সেইগুলো এখন হয়তো একই রকম আছে সবকিছু, কিন্তু তার এক একটা ট্যাগ লাইন হয়েছে। সেই ট্যাগ লাইন গুলো হচ্ছে একটা ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে তে কিন্তু আমরা কি সেই ভালোবাসাটা, সে যার মধ্যেই, যে দুজনের মধ্যে হোক কি অন্য কারোর মধ্যে, সেটা কি আমরা অন্যদিন ফিল করি না? ফিল করি, কিন্তু ওই দিনটাকে আমরা একটা স্পেশালি ধরে রেখেছি। আমার যেটা এক্সট্রা সৌভাগ্য সেটা হচ্ছে যে আমার ভালোবাসা গ্রহণ এবং দানের যে মেইন মাধ্যম সেই সঙ্গীত। সঙ্গীত কিন্তু যে কোনো জায়গায় একটা অন্যরকম অনুঘটকের কাজ করে, একটা ক্যাটালিস্টের কাজ করে। সেই ক্যাটালিস্টটা এমনই যে অনেক বাদানুবাদ, অনেক কিছু চলে যায়, তখন শুধু মনে হয় যে সঙ্গীতই যেন, সঙ্গীতের মাধ্যমে সেই অব্যক্ত ভালোবাসা যেন দান করা হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে। তো এই এই যে একটা বড় একটা ক্যানভাস, সেই ক্যানভাসের একটা প্রান্ত দিয়ে শুরু করেছি, এখন একটা প্রান্তে এসেছি, কিন্তু তবুও মনে হয় যে এই যে সঙ্গীত এমন একটা সাবজেক্ট, একটা মহাসাগরের মতো, মনে হয় যে এখনো পর্যন্ত সত্যি তলটা দেখতে পেলাম না, এখনো তার গ্রাউন্ড লেভেলেই পৌঁছতে পারলাম না। যত দিন যাচ্ছে তত মনে হয় যে কত কিছুই বাকি আছে, এক জীবনে কি শেষ হবে? তো সেই ভালোবাসাটা সাবজেক্টের প্রতি না থাকলে সেই জায়গাটার যে উপলব্ধি, সেই উপলব্ধিটা আসাও খুব মুশকিল। এইভাবেই চলছে, এইভাবেই ভালোবাসার মধ্যে দিয়েই সঙ্গীত, সঙ্গীতের মধ্যে দিয়ে ভালোবাসা, এটাই আমাদের কাছে ধর্ম। সো ওয়েল সেড এন্ড সো ওয়েল পুট। তো আমার কথা প্রসঙ্গে যেহেতু মায়ের কথা এলো, বাবার কথা এলো, গুরুজনদের কথা এলো, আমাদের অনুষ্ঠানের নাম শোনা কথা কথা শোনা, এবং এটার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু কথা আমরা শুনবো এবং জানবো যেটা আমরাও অ্যাসেট, মানে একদম সোনার মতো অ্যাসেট হিসেবে রেখে দেবো একদম মনের লকারে। তো মা, বাবা, গুরুজনদের কোন কথাগুলো, যেটা ছোটবেলায় হয়তো ওনারা বলেছেন, কৈশোরকালে বলেছেন, যে কথাগুলো একদম তোমার জীবনে শোনা কথা কথা শোনা, the words that have remained with you and will forever dazzle. নট অনলি ফ্রম মাই প্যারেন্টস, আমার গুরুদের, আমার টিচারদের, আমার খুব সৌভাগ্য, আমার বাবা আমার গুরু, আমার ঠাকুরদা গুরু, এছাড়া আমার যে দুই বড় ওস্তাদের কাছে শিখেছি, ওস্তাদ বাহাদুর খান সাহেব এবং ওস্তাদ আলিয়ার খান সাহেব, এদের কাছ থেকেও দেখেছি যে জীবনের মানেটা কি। ওদের কাছ থেকেও দেখেছি, এই যে পণ্ডিত অজয় সিংহ রায়, ওনার কাছে আমি যখন গিয়েছি, উনি কথার মাধ্যমে বুঝিয়েছেন যে কিভাবে কিভাবে জীবনের সমস্ত রসের সংশ্লেষ সঙ্গীতের মাধ্যমে নেওয়া যায়। আমাদের রাগ সঙ্গীতের একটা বড় অংশ হচ্ছে, একটা গ্রামার আছে, অনেকে বলেন যে এটা বুঝতে পারি না, কঠিন লাগে। আমরা সবসময় বলি, আমি অন্তত সবাইকে বলি যে এটা একটা অভ্যাস করো, শোনার অভ্যাস করো, কারণ সাবজেক্টের মধ্যেই এমন একটা জিনিস আছে। আমি অনেক জায়গায় দেখেছি প্রথম গান বাজনা শুনছে, কিন্তু তারা একদম একবার শোনার পরে তারা এতটাই আকৃষ্ট হয়েছে। তো আকৃষ্ট হওয়ার কারণটা হচ্ছে যে সেই রসদ রয়েছে আমাদের সঙ্গীতের মধ্যে। তো আমার গুরুদেবরা, আমার বাবা মা যখন খুব রেয়াজ, আমার ঠাকুরদাও যখন ছোটবেলায় রেয়াজ করতে খুব কষ্ট হতো, খুব স্ট্রিক্ট ছিলেন, করাতেন আমার ঠাকুরদা, তখন কিন্তু উনি বলতেন যে এখন এটা মনে হচ্ছে, কিন্তু এটা যখন একটা পর্যায়ে যাবে, যখন কিন্তু তুই এটাকে ছাড়তে পারবি না, এটাই তোর আসল প্রেম মনে হয়। এটা আমার গুরুদেবরাও বলতেন যে এখন
এটা আমি তোর কাছে মনে হচ্ছে বাবা এ কি ঝামেলার জিনিস, কিন্তু এর রসটা যখন তুই বুঝতে পারবি তখন তুই দেখবি যে এটা ছেড়ে তুই আর কোথাও যেতে পারছিস না। এটাই মনে হবে তোর জীবনের আসল ধর্ম, একে ধরেই থাকতে হবে সারা জীবন। তো সেইটা যত বয়স বাড়ছে সেই উপলব্ধিগুলো এখন আস্তে আস্তে আরো বেশি করে বুঝতে পারছি যে তারা কি বাণী দিয়েছেন, এটাও তো ভালোবাসার বাণী। অর্থাৎ সাবজেক্টকে কতটা কিভাবে ভালোবাসতে হয় সেটা তো প্র্যাকটিসের মাধ্যমে হলেও তার যে প্রিচ করার যে রাস্তা, যেভাবে প্রিচ করেছেন তাতেই উদ্বুদ্ধ হয়েই কিন্তু একটা বয়সের পর থেকে একদম যাকে বলে লেফটে যাওয়া, সেই লেফটে যাওয়ার ঘটনাটা ঘটে যায়। তো সেইভাবেই আস্তে আস্তে গুরুজনদের এখন যত দিন যাচ্ছে, গুরুজন, আমার বাবা চলে গেছেন, আমার মা এখন বেঁচে আছেন, তো তাদের সেই কথাগুলো মনে করলে এখন মনে হয় যে কিভাবে কিভাবে ওরা ভেবেছেন যে এইগুলো তাদের সন্তানকে ইনজেক্ট করে ঢুকিয়ে দিতে হবে। তাহলে একটা অ্যাডভাইস নিয়ে নি, যখন তোমায় পেয়েছি আর এরকম উপদেশ পাওয়ার সুযোগ সবসময় হয় না। এই যে আধুনিক যুগের ছানাপনারা যারা বেচারা জন্মেছেই একটা মেশিনের জগতে, তাদের তো জগৎটাই একটু আলাদা। এই বাবা মাদের তোমার তরফ থেকে যদি একটু একটা উইজডম তুমি শেয়ার করো, কিভাবে তারাও তাদের সন্তানদেরকে এরম ভাবে করতে পারবে যে তারাও বিশ্ববিখ্যাত হতে পারবে বা ভালো আসলে মানুষ। আসলে আমাদের প্রেজুডিস আছে বা বাই ডিফল্ট কিছু কিছু চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনার বাইরেও কিন্তু আরো আছে পৃথিবীতে। আমরা যেগুলো ভাবছি তার বাইরেও অনেক বিষয় আছে যেগুলো আমরা এখনো দেখতে পাইনি। আজকের প্রজন্মের বাচ্চাদের আমি নিজে দেখেছি, আমার ছেলে বা আমার ছেলের পরবর্তী আরো ছোট যারা, ওদের, আমার ছেলের যে গোষ্ঠী বা তাদের পরের গোষ্ঠী, আমার ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছ থেকে দেখতে পাই এদের কিন্তু আইকিউ ভীষণ ভালো, গ্রাস্পিং পাওয়ার খুব ভালো, সবই ভালো। যেটা অসুবিধা সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের প্যারেন্টসরা একটু বেশি ডিমান্ডিং হয়, বিশেষত যেগুলো আমরা পাইনি আমাদের সন্তানদের মাধ্যমে সেটা করাতে চাই, সেটা একটুখানি প্রবলেম হয়। যার স্বতঃস্ফূর্ত যে জায়গাটা আছে, আমাকে প্রথম দিকে যে একটা সংস্কারের মধ্যে সংস্কার তৈরি করে দেওয়ার জন্য যেটা সেটা করেছেন, তারপরে প্রেমটা আমার এসেছে। এটা উল্টোটাও হতে পারতো। আমাকে আমি বাড়িতে আমার বাবা যেমন বলেছিলেন যে ওকে, আমার বাবা মিউজিশিয়ান ছিলেন কিন্তু ওর খুব স্ট্রাগলিং লাইফ ছিল। উনি চাননি যে ওনার ছেলে গান বাজনা করবে কিন্তু যেন প্রফেশনালি এই জায়গাটায় কোনো ধাক্কা না খায়, কিন্তু ঘটনাচক্রে হয়ে গেছে। এরকম তো হতে পারতো যে আমি হয়তো গান বাজনা নাও করতে চাইতাম, আমি হয়তো এমন একটা কিছু করতে চাইতাম যেটা আমার বাবা মা চাইছেন তার উল্টো দিকে। এরকম অনেক বাচ্চাকে দেখেছি আমি, যে সাধারণভাবে যে খাতে বইতে চাইছে, তার ইন্টেলেক্ট, তার ইচ্ছা, তার স্বপ্ন, সেইটাকে উল্টো দিকে বইয়ে দেওয়া, সেইটা না করা ভালো। যেটা আমরা বাবা মা হিসাবে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে সবকিছুর এক্সপোজারকে সামনে আনা, একটা সুস্থ জায়গায় ডিসিপ্লিনে রাখা একটা সময় পর্যন্ত, সেইটার একটা দাম আছে। সেই ডিসিপ্লিনটার দাম কিন্তু এখন না, আজ থেকে অনেকদিন পরে, যেগুলো যে ডিসিপ্লিনটা যে কোনো দিকে, সে আইটি ইঞ্জিনিয়ার হোক কি আইএএস হোক কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক কি ইঞ্জিনিয়ার হোক, সবসময় এটা লাগে। অর্থাৎ আমি মিউজিকের দিক থেকে বলছি যে একটা থিওরি আছে যে 10,000 one has to give at least 10,000 hours for practice, তারপরে পরবর্তী ক্ষেত্রে বাকি উত্তরণটা হবে। সেরকম প্রত্যেকটা সাবজেক্টের যেটা নিয়ে করতে চায় তার জন্য অতটা সময় দেওয়া দরকার। সেই যে সংস্কারটাকে বানানোর জন্য যে শিক্ষাটা, সেটার দায়িত্ব কিন্তু বাবা মার। মানে এটাও যেমন ঠিক যে বাচ্চাদের যে খাতে বইতে চাইছে সেদিকে তাদের ট্যালেন্ট যদি থাকে তাদেরকে বইতে দেওয়া উচিত। আমাদের যে একটা প্রিডেস্টিনড একটা চিন্তা, এইটাকে করতে গেলে যেটা সব থেকে বেশি দরকার হয় যে তার ন্যাক কোন দিকে আছে সেই দিকটা যেমন দেখা দরকার। যেদিকেই ন্যাক থাকুক সেই দিকে যেন সময়ানুবর্তিতাটাকে রেখে সে যেন একটা সাইজেবল অ্যামাউন্ট অফ টাইম সেটাকে ডেডিকেট করতে হবে। সেইটা না করলে হবে না, কিন্তু তারই কিন্তু ওইটা ক্যাপিটাল বানানো, তারই ইন্টারেস্ট কিন্তু পরবর্তী জীবনে হয়। তো সেই জায়গাটাকে একটু তাড়াহুড়ো না করা, এত তাড়াহুড়ো করে এখনকার দিনে যেটা হয়েছে যে এত এক্সপোজার, বাটন পুশ করলে 5,000 চ্যানেল, এতগুলো পোর্টাল পাচ্ছে, এত কিছু,
তার মধ্যে থেকে কোনটা ভালো কোনটা খারাপ তারা নিজেরা বুঝতে পারার জায়গা পর্যন্ত পৌঁছানোর আগে যেটা মা বাবার করা দরকার, তাকে বোঝানো উচিত যে কোনটা খারাপ কোনটা ভালো। সে গান বাজনা হোক, সে যাই হোক, সে যদি গান বাজনা করতে চায় তাহলে গান বাজনা, সঠিক গান বাজনা করার জন্য যে রাস্তাটা সেটাকে তাকে বলতে হবে। আমি যেমন মনে করি যে এই যে গান বাজনার যে এতগুলো শাখা আছে, এই শাখার মধ্যে আমাকে অনেকে বলে আপনারা তো উচ্চাঙ্গ সঙ্গীত, আমি উচ্চাঙ্গ নিম্নাঙ্গ সঙ্গীত মধ্যাঙ্গ সঙ্গীত এসব আমি বিশ্বাস করি না। দেয়ার আর টু টাইপস অফ মিউজিক, গুড মিউজিক অ্যান্ড ব্যাড মিউজিক। তো এই যে ভালো আর খারাপ এর মাঝে অনেক কিছু আছে, কিন্তু ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে এইটা হচ্ছে ভালো গান বাজনা। সে রক পপেও সাংঘাতিক জায়গা আছে, ক্লাসিক্যালেও আছে, নন ক্লাসিক্যালে আছে, ব্লুজে আছে, সে যে মিউজিকটাকেই চায়, কিন্তু সেটার যেন শ্রেষ্ঠত্বর যে নিদর্শন রয়েছে সেই নিদর্শনটার দিকে চোখ রেখে স্কাই ইজ দ্য লিমিট, এই দায়িত্ববোধটাকে তৈরি করা। একদম ঠিক। এবার আমরা একটা ছোট্ট একটা অন্যরকম ভাবে প্রশ্ন করব, মানে ব্যাপারটা র্যাপিড ফায়ার, কিন্তু এই র্যাপিড ফায়ারের ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাকে কিছু ছবি দেখাবো, সেই ছবিটা দেখে তোমার এক্ষুনি যেটা মনে হবে তোমাকে সেটাই বলতে হবে, অথবা ছবিতে তুমি যা দেখবে সেখান থেকে বা তার কাছ থেকে বা তাদের কাছ থেকে যদি কিছু শিখে থাকো, মানে কোনো একটা কিছু যেটা ভীষণ স্পেশাল, সেটাও তুমি শেয়ার করতে পারো, কিন্তু যা হবে একটু ছোট্ট করে। ঠিক আছে? তাহলে প্রথম যে ছবিটা আমি দেখাবো, এই আরে যে বাবা, একটা কি কালেকশন প্রত্যেকে পেলে সব। এইটা আমার মার সাথে খুব ছোটবেলায় আমার মা কোথাও একটা নিয়ে গিয়েছিলেন বোধহয়, সেইখানকার ছবি। এখন মার যদি সেই জ্ঞান থাকতো মা দেখে খুব খুশি হতেন। এটা হচ্ছে মার এখনকার চেহারা, কিন্তু মা একসময় সত্যি খুব সুন্দরী ছিলেন। সেটা আমরা দেখে বুঝতেই পারছি। তোমার তখন বয়স কত? মোটামুটি তোমার এটা এটা কত, 1-1.5 বছর হবে? ওইরকমই হবে, 1 বছর ওরমই হবে। মা ভালোবেসে কি নামে ডাকে তোমাকে? আমার ডাকনাম যেটা, সেটার থেকে ছোট করে আমার মা ডাকতেন বলে বাপু। আমার How ডাকনাম sweet. বাবুন, কিন্তু আমাকে মা চিরকালই বাপু বলে ডাকতেন। কি মিষ্টি, খুব 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 সুইট। পরবর্তী ছবি তোমার জন্য, ইয়ে রাহা। ও ওয়াও, দেখে যেমন আনন্দ হচ্ছে একটু মনটাও খারাপ হচ্ছে। এটা 1990, মোস্ট প্রবাবলি 92, আমি স্যান ফ্রান্সিসকোয় ছিলাম তখন। উনি আমায় লাঞ্চে নেমন্তন্ন করেছেন এবং সেটাতে ওনার যে মোমেন্ট রেকর্ডস এর ওনার যে নিজের কোম্পানি, ওনার অফিসে আমায় ডেকেছিলেন, সেই অফিসে ছবিটা তোলা। আর যেহেতু এই ছবিটা খুব স্পেশাল, তাই কোনো একটা দ্য গ্রেটেস্ট লার্নিং ফ্রম উস্তাদজি যদি তোমার কাছ থেকে জানতে চাই। মানে ওনার কাছ থেকে যে কত কিছু শিখেছি এর তো শেষ নেই, ক্লাস পর্যন্ত শিখেছি। ওনার কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে হিউমিলিটি। ওনার কাছ থেকে শিখেছি যে জীবন বোধ, ওরকম একটা জায়গায় বিলং করতেন উনি, কিন্তু কতটা উনি ডাউন টু আর্থ ছিলেন এবং বড়দের শ্রদ্ধা, ও তো একটা অন্য ব্যাপার। মানে ওনার সম্পর্কে বলতে গেলে আমার খুব সৌভাগ্য হয়েছে যে এত বছর ওনার ভালোবাসা আশীর্বাদ পেয়েছি। এবং আমার যে ফেস্টিভ্যালটা এসএসএম যেটা হয়, একমাত্র বোধহয় পৃথিবীর একটা ফেস্টিভ্যাল যেখানে উনি 11 টাইমস কনসিকিউটিভলি এসেছেন। তো এটা একটা আমার কাছে বিরাট সৌভাগ্য এবং বড় পাওয়া একটা। এই ছবিটা তো দেখেছি, এর পরের আরো একটা স্পেশাল মুহূর্ত, এই যে মোমেন্টটা, এই মোমেন্টটাতে তোমার মুখের এক্সপ্রেশনটা, আর তারপরে মায়ের হাতে মোমেন্টটাকে আরো একবার ফিরে পাওয়া, টোটালটা আজকের দিনে তোমার এক্স্যাক্টলি কি মনে হচ্ছে ওই দিনটার কথা ভেবে? এটার গত বছর 25শে জানুয়ারি অ্যানাউন্সমেন্টটা হয়, আর এই অ্যাওয়ার্ডটা হয়েছিল একদম পরিষ্কার মনে আছে আমার 28শে এপ্রিল। আর এই পাওয়াটার সময়টা একটা অদ্ভুত ছিল, কারণ আমার তখন ইউএস ট্যুর চলছিল। ইউএস থেকে আমি নিউ ইয়র্ক থেকে প্রোগ্রাম করে ওই দিন আসি এবং সেই সময় একটা বাজে অবস্থা চলছিল, পাকিস্তানের ওই প্রবলেমটা হচ্ছিল, এয়ার স্পেস বন্ধ ছিল। যাই হোক, সেটা একটা খুব মানে গল্পের মতো একটা ঘটনা যে আমি কিভাবে এসে পৌঁছালাম, পৌঁছে গিয়ে অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম, নিয়ে তারপরে ওই রাষ্ট্রপতি ভবনের ওই জায়গাটাতে আমি এবং আমার স্ত্রী মানসী এই ছবিটা আমার ছেলে এবং ছেলের বউ তুলেছি। তো ডেফিনেটলি ভেরি স্পেশাল। আর আমি তার পরের দিনকে আমি আবার ইউএসএ ফিরে গিয়েছিলাম। আমার পুত্র ওই পদ্মশ্রীর ওইটা আমার মার হাতে দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়েছে। এর থেকে বড় হ্যাঁ, আনন্দ আমার মনে হয়
এটা সত্যি একটা ভীষণ 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 স্পেশাল। উই আর অলসো প্রাউড অফ ইউ তেজেন্দা, এন্ড ইউ নো থ্যাংক ইট। ইউ, থ্যাংক ইউ। আর তোমাকে ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে সব সাজিয়ে বার করেছো ছবি টবি। ইটস মাই অনার, ইটস মাই অনার। পরবর্তী ছবি তোমার জন্য। এইটা, এটাতে খুব বিখ্যাত সব লোকজন আছেন। এটা আমার পুত্রর তখন খুবই কম বয়স। বাবা মানে ওস্তাদ আলী আকবর খান সাহেব আমার বাড়িতে এসেছেন। আমার বাবা রয়েছেন, আমার মা রয়েছেন, এছাড়া আমার বেশ কিছু কাছের লোকজন এবং শিশিরদি ছিলেন, শিশির কণা ধর চৌধুরী, বিখ্যাত ভায়োলিন বাদিকা। উনি বাবার মানে আলী আকবর খান সাহেবের সঙ্গে এসেছিলেন আমার বাড়িতে। উনি এসেছিলেন, লাঞ্চ করেছেন। সেটা একটা দারুণ দিন। সম্ভবত এটা 98 সাল হবে। তখন আমার ছেলের বয়স 5-6 বছর। বহু মহর্ষিদের সাথেই তোমার ওঠা বসা, কারণ তুমিও একজন উজ্জ্বল নক্ষত্র। পরবর্তী ছবিতে যিনি রয়েছেন তার কাছ থেকে যদি কিছু শেখার গল্প আজকে তুমি আমাদের ছোট্ট করে একটু বলো। আরে তো মানে আমার খুব সৌভাগ্য যে আমার গুরুদের ছাড়াও এই সমস্ত মানুষ যাদের কাছ থেকে ছোটবেলা থেকে অনেক মানে একদম ভগবানের মতো এদেরকে দেখতাম। তো মানে ওস্তাদ আমজাদ আলী খান সাহেব এরকমই একজন, এবং উনি গত বছরই আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। এবং এটা এটা একটু বেশ কিছু আগে একটি অনুষ্ঠানে আমি এবং আমার পুত্র ইন্দ্রায়ত গিয়েছিলাম। তো ওনার ভালোবাসা ভালোবাসা এখনো পাই, আশীর্বাদ পাই। রেগুলার আমার খবর নেন, আমার ফ্যামিলির খবর নেন। 1988 সাল থেকে ওনার সঙ্গে আমার প্রথম দর্শন, প্রথম যোগাযোগ থেকেই আমার একটা খুবই ভালো সম্পর্ক। ওনাকে এখনো কোনো নতুন কিছু হলে সঙ্গে সঙ্গে উনি, আবার আমার কোনো খবর পেলে উনি, আমার মনে আছে পদ্মশ্রীর খবর পেয়ে উনি উনি তখন লন্ডনে ছিলেন, লন্ডন থেকে ফোন করে আমাকে জানিয়েছেন, কংগ্রাচুলেট করেছেন। সেরকমই একটা খুবই স্পেশাল মোমেন্ট এটা। পরবর্তী ছবি এটা ওই অকেশনটার পরে প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রপতি প্রত্যেক অ্যাওয়ার্ডিদের সঙ্গে দেখা করে এবং তাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করে। এটা হচ্ছে সেই মুহূর্ত যখন উনি এসছেন, এসে আমায় হাত ধরে কংগ্রাচুলেট করলেন, টুকটাক কিছু কথা বললেন। সেই সময়কার ছবি আর কি। অফকোর্স প্রাইম মিনিস্টারের সাথে ছবি দেখার পরে কিন্তু বাড়িতে যিনি রয়েছেন হোম মিনিস্টার, এই হোম মিনিস্টারের বহু মুহূর্ত রয়েছে। কিন্তু ছবিটা দেখিয়ে স্পেসিফিক প্রশ্নটা আমার একটাই, হোয়াট ডু ইউ লাভ বেস্ট অ্যাবাউট ইওর ওয়াইফ? সবচেয়ে কি ভালোবাসো ওনার ব্যাপারে? ওর ওর ব্যাপারে খুব ছোট করে বলা খুব মুশকিল। প্র্যাকটিক্যালি ওর জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইস হচ্ছে আমাকে আমার দাঁড়ানো, এবং কারণ শি কুড হ্যাভ বিন ইন দ্য সেম স্ট্যাটাস অফ মাইন্ড। ও তো গিরিজা দেবীজির খুবই কাছের এবং গান্ডা বাঁধার শিষ্যা। ও অল ইন্ডিয়া রেডিও মিউজিক কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল আমার সঙ্গে। যদিও এখন চাকরি সূত্রে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর ভোকাল ডিপার্টমেন্টের, কিন্তু আমাদের সংসার, পুত্র সবটাই ও সামলায়। আমার গান বাজনার ব্যাপার থেকে শুরু করে আমার ড্রেস, আমার কোথায় কি হচ্ছে সব সামলায়। নট অনলি দ্যাট, আমার সব থেকে বড় ক্রিটিক। কারণ আমার যদি কোন রাগ বাজাবো, কি কোনটার পরে কি বাজাবো, কোন রাগে এইটা বেটার হতে পারতো, বাজনাটা বেটার, সেটা কিন্তু আমি ওর সঙ্গেই আলোচনা করি। আমার সব থেকে কাছের বন্ধু, সি টেক্স কেয়ার অফ মি ফর এভরিথিং। মানে যা কিছু ঘটে সারাদিনে সবকিছুই ওই দেখে আর কি। ওর মাঝে মাঝে একটু বেশি মনে হয় যে এতটা না রাখলেও হয়, কিন্তু সমস্ত দিকটাই আমার সঙ্গে এই 38 বছর ধরে আছে আর কি। ওটা তো আমি উল্টো দেখছি, 83 দেখছি। আমি উল্টো দিকে বসে আছি না? আমার কাছ থেকে সবসময় এত কিছু শেখার আছে, জানার আছে। তবে এটা আমি দেখেছি a common trait with all greatest people, সেটা হচ্ছে হিউমিলিটি। এই যে মাটিতে পা রেখেও আকাশ ছোঁয়া যায়। যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইয়োর মান্ত্রা ফর হিউমিলিটি? আসলে হিউমিলিটিটা না মানে শিখেছি না, এটা ঠিক শেখা নয়। মানে এগুলো কি হয়, ধরো একটা বাচ্চা যখন ভাষা শেখে, ভাষাটা তো আর গ্রামার দিয়ে শেখে না, কথা বলার মতো করে শেখে। আমরা পরে কাটাছেড়া করে গ্রামার, তাই তো। আমার দেখা যে সমস্ত শ্রেষ্ঠতম লোকজন, সে যে কোনো সাবজেক্টে বলো, আমার সেটাই খুব সৌভাগ্যের। আমার গুরুদের ছাড়া ওস্তাদ বাহাদুর খান সাহেব, ওস্তাদ আলী আকবর খান সাহেব, পণ্ডিত রবিশঙ্করজি আমায় এত ভালোবাসতেন, সমস্ত খবর রাখতেন। ওনাকেও দেখেছি যে কোন জায়গায় ওনার হিউমিলিটি। আলী আকবর খান সাহেবকে দেখেছি, সত্যজিৎ রায়কে দেখেছি, সলিল চৌধুরীকে দেখেছি। মানে এই যে পাহাড় প্রমাণ, তাদের কে বলবে যে তারা ওই জায়গায় আছে। তো একবার আমি জিজ্ঞেস করেছিলাম আমার
এক গুরুকে, ওস্তাদ আলিবর খাঁ সাহেবকে। তো বলছে সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকলে তুমি দেখবে যে সমুদ্রের কাছে তুমি কতটুকু। সত্যি তাই। আমাকে অনেকেই যখন বলে লেজেন্ড হেন তেন, তখন আমার মাঝে মাঝে খুব অস্বস্তি লাগে, কারণ আমরা সত্যি সত্যি যাদের লেজেন্ড, যাদের দেখেছি, এই এই দুজন, তারা তো সারা পৃথিবী কবে জয় করেছেন, কিন্তু এদের যখন সংস্পর্শে এসেছি তখন দেখেছি যে এমন মাটির মানুষ কি করে ওই জায়গায় ওই জায়গায় পৌঁছেছেন, সাধনা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রত্যেকটা ব্যাপারে ওনাদের এত কিছু শেখার আছে, এত কিছু শেখার আছে। ওস্তাদ জাকির হোসেন, এছাড়াও বহু বড় বড় সমস্ত শিল্পীরা, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত কুমার বোস, অরিন্দম চ্যাটার্জি, এই মানে আমাদের সময় যাদেরকে দেখে আমরা শিখেছি, তাদের কাছ থেকে এতটাই দেখেছি, সেগুলো না ঠিক শেখা বলবো না, ওই থাকতে থাকতে আমার ওস্তাদ বাহাদুর খাঁ সাহেব একদম ছোটবেলা থেকে সব বড় বড় জায়গায় নিয়ে যেতেন। সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কি হয়েছে যে এই যে যাকে বলে সহবত, তেহজিব, তামিজ, এই কথাগুলো ভীষণ দরকার আমাদের সাবজেক্টে। এই তামিজ তেহজিব কিন্তু ওদের কাছ থেকে শেখা, যে একজন বড় মানুষের সঙ্গে বসতে গেলে কি হয়, এবং আমাদের কিছু কিছু সংস্কার খুব ইম্পর্টেন্ট সংস্কার, যেগুলো আজকের দিনে অনেকে মনে করে এগুলোর কোনো ভ্যালু নেই। যেমন একজন সিনিয়র গুরু বা সিনিয়র কোনো মিউজিশিয়ানের সামনে বসে আছি, আমি আমার পাটা দেখাবো না, পাটাকে লুকিয়ে, বা আমরা দেখবে বাজনার সময় আমরা পাটাকে একটা শাল বা কিছু দিয়ে ঢেকে রাখি, এটা ঠিক নয় পা দেখানো। তো ঠিক সেরকমই এরকম কিছু কিছু জিনিস থাকতে 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 ওনাদের থেকে অনেক কিছু একটা অসমোটিক প্রসেসে যেন ভেতরে ঢুকে গেছে। এই জন্য আমার মনে হয় যে একটা বিরাট পাহাড়ের সামনে দাঁড়িয়ে থাকলে যেমন খুব ছোট্ট একটা পিঁপড়ের মতো লাগে, সেরকমই সেই ঘটনাটাই আর কি আমার মনে হয় যে এটাই বোধহয় সত্যি, কিছুই হয়নি এখনো মনে হয় যে গুরুদের কাছে গুরুদের বেঁচে থাকলে আরো অনেক কিছু করতে পারতাম, আরো শিখতে পারতাম। আর যত দিন যাচ্ছে তত মানে একটা কথা আছে যে এই জার্নিটার কোনো মঞ্জিল নেই, শুধু জার্নি আছে। আমি যাকে মঞ্জিল মনে করছি, যখন কাছাকাছি যাচ্ছি মরীচিকার মতো ওটা আরো দূরে চলে যাচ্ছে। তো সেইটাই জীবন বোধকে অনেক বেশি চেঞ্জ করে দেয়। Right. My success is never a destination but a journey. এটা আমরা Journey is the main thing. journey is the main success. Tejinder, it has been such an honor and pleasure and privilege to have you as my guest. Thank Senko you. is your family. You are Senko's family. তাই আজকে শোনা কথা শোনার তোমার কেমন লাগলো যদি ছোট্ট করে একটু বলো, and a wish for everybody at Senko, please. সেনকো আমার খুব হৃদয়ের কাছের, সেনকো ফ্যামিলি, এবং রূপসা দাশগুপ্ত আমার খুব কাছের। রূপসা যাই করেন সেটা সোনার ছোঁয়া থাকে, তো সেরকমই একটি অনুষ্ঠানে আজকে আমাকে পার্টিসিপেট করতে হলো, ভীষণ ভালো লাগলো। আশা করি যারা দেখবেন তাদের ভালো লাগবে, এবং ইট হ্যাজ গট সামথিং ডিফারেন্ট ফ্লেভার, সেটা অবশ্যই আমি বুঝলাম যে আর 5টা ইন্টারভিউ থেকে এটা একটু আলাদা। এই যে প্রচেষ্টা, সেইটার জন্য অনেক অনেক অভিনন্দন, এবং আর এর পরেও এই শোনার কথা আরো অনেকেই আসবেন, আপনারা দেখতে থাকবেন, তাহলে আমার মনে হয় আপনাদের আরো ভালো লাগবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রচেষ্টা এটাই থাকে যে গুগল করে যেটা পাবো না, কারণ তোমার মতো মহান ব্যক্তিত্বকে গুগল করলে সব কিছু আছে, তোমার ইন্টারভিউ, কিন্তু চেষ্টা করি মনের এমন কিছু কথা জানতে যেটা গুগল করে পাওয়া যাবে না। তাই থ্যাংক ইউ তেজেন্দা ফর ইয়োর টাইম, ফর ইয়োর ব্লেসিং, ওয়ার্ম ওয়ার্ডস। এভাবেই কিপ রকিং, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ये प्यार भी ना कुछ नेचर की तरह होता है। कभी पानी जैसा खिलखिलाए और दिलों को करीब ले आए, कभी चुपचाप साथ निभाए और भरोसे का, सुकून का जमीन बन जाए। कभी आग जैसा वार्म मोमेंट्स में रोमांस के स्पार्क्स जलाए।
तो कभी एवरग्रीन ट्री की जड़ों की तरह वक्त के साथ और गहरा हो जाए। ये प्यार जो हमारे नेचर में है, वो प्यार भी कुछ नेचर जैसा ही होता है। सेंको, एलिमेंट्स ऑफ लव।